ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসসি নিয়োগ পরীক্ষার প্রশ্ন। শুক্রবার রেলওয়ের 516টি পদের নিয়োগ পরীক্ষায় এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে আপনাদের আরো আপডেট জানাতে চাই। কানাডা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাল ইমরান। ইমরান, আমরা বিরতির আগে যে বিষয়টি বলছিলাম যে রিপোর্টে যে চক্রের কথা আমরা জেনেছি আপনার প্রতিবেদনে, এই চক্রের বিস্তৃতি আসলে কত দূর পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। এই চক্রের বিস্তৃতিতে আসলে আপনারা জানেন যে চ্যানেল 24 প্রশ্ন ফাঁস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস অনুসন্ধান দিয়ে এই চক্রের সম্পর্কে ধীরে ধীরে জানতে শুরু করি। সেটা 2017 সালে, এবং 2018 সালে এসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র দ্বিতীয়বার ফাঁস হলো, সেই অনুসন্ধান করতে গিয়ে 2018 সালের মাঝামাঝিতে আমরা এরকম একটি চক্রের কথা জানতে পারি, যারা আসলে বিসিএস পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস করতে পারে। তো তখন এটা একেবারে ইম্যাচিউর অবস্থায় ছিল। তো সেইটিকে ধীরে ধীরে যখন ম্যাচিউর করতে যাওয়া হয় এবং সময় লাগে, অনেক সময় লেগে যায়, তো তখন জানা যায় যে আসলে আমরা জানতে পারি যে এই চক্রের বিস্তৃতি মানে বহুদূর, এবং দীর্ঘদিন ধরে এই কাজটি করে এসেছে চক্রটি, এবং একের পর এক প্রত্যেকটি কম বেশি পরীক্ষায় সবসময় তারা চেষ্টা করেছে। কখনো সফল হয়েছে, কখনো কখনো হয়তো সফল হয়নি, কিন্তু এই চক্রকে থামানো যায়নি। আচ্ছা, তো আমরা এই বিষয়ে আপনার প্রতিবেদন দেখছিলাম যে পিএসসি একদিন ধরে তাদের কর্তৃপক্ষ বলে আসছিল যে প্রশ্ন ফাঁসের কথা তারা একেবারে অজানা, তারা এই বিষয়টি আসলে জানেন না। এটি আসলে কতখানি যৌক্তিক আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় যে এই কথাটি ঠিক না, কারণ প্রশ্ন ফাঁসের অভিযোগ যখন ওঠে তখন এগুলো কিন্তু চিঠি আকারে আবেদনকারীরা বা যারা পরীক্ষার্থী থাকেন তারা পিএসসি কে জানায়, বিভিন্ন সংস্থাকে জানায়, বিভিন্ন সময় মানববন্ধন হতে দেখবেন আপনি পিএসসির সামনে, কিংবা বিভিন্ন সভা সেমিনারে বা বিভিন্ন প্রেস ক্লাবের সামনে আমরা দেখি বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ ওঠে, এবং শিক্ষার্থীদের যতটুকু সামর্থ্য আছে সেগুলো দিয়ে কিন্তু তারা এই সংকটের কথা যথাযথ জায়গায় পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু সমস্যা যেটি হয় যে আমাদের সোসাইটিতে একটা ডিনায়াল একটা ব্যাপার আছে, যে কোনো কিছু ঘটলে সেটিকে অস্বীকার করা, এবং সে অস্বীকার করার ব্যাপারটি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে অনেক সময় সত্য জেনেও আসলে তারা চেপে যাওয়ার চেষ্টা করেন, নিজেরা মানে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেন। তো আমার কাছে মনে হয় যে পিএসসি জানে না এরকম ঘটনা ঘটে, এটা পুরোপুরি সত্য না, কারণ পিএসসির ভেতরের লোকেরাও জানেন কারা এই কাজের সঙ্গে যুক্ত, কারণ প্রত্যেকেরই এই ধরনের ইতিহাস আছে। এই যে ধরেন যে ড্রাইভার বা ধরেন যারা এটার সঙ্গে যুক্ত, খলিল বা অন্যান্য যারাই আছে না কেন, যাদের নাম পাওয়া যাচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে, তো সেই মানুষগুলোর তো আসলে ইতিহাস ঘাটলে দেখা যায় তারা এর আগে এই ধরনের ঘটনায় গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন প্রশ্ন ফাঁসের ঘটনায়। তাহলে আসলে পিএসসি এই ধরনের লোকজনকে আসলে অ্যাক্সেস দেবে কেন, বা তারা চাকরিতে বহাল থাকবে কিভাবে? এই ব্যাপারগুলো আমার মনে হয় খুব স্ট্রংলি তাদের এখন দেখভাল করার সুযোগ এসছে, এবং দীর্ঘদিন একই জায়গায় একই পদে থাকা, একই ধরনের চক্র গড়ে তুলতে আসলে একটা পরিবেশ দেয় সুন্দর। ইমরান, তো এই যে কাজগুলো করছিলেন 2017 সাল থেকে শুরু হয়েছিল বলছিলেন, যে তো কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, এবং এই যে একটা বাণিজ্য, এই বাণিজ্যটার পরিমাণটা আসলে কতখানি? এটা তো আপনি আসলে একটু যদি হিসাব করেন, এই বাজারে আপনি যদি একটু ডার্ক ওয়েবে যেমন মানুষ সার্চ করে,
আপনি যদি একটু অফ দ্য রেকর্ডে সার্চ করেন, চাকরি, যে কোনো চাকরি 10, 12, 15 লাখ টাকায় বিক্রি হয়, শোনা যায়, আমরা চারপাশে এরকম শুনি। ভালো চাকরি হলে 20 লাখ, 25 লাখ। তো আপনি যদি দেখেন যে এই চাকরিগুলো 15, 16, 18, 20 লাখ টাকা পর্যন্ত এই দালাল চক্র মার্কেট থেকে তুলেছে। তো আপনি যদি গড়ে 15 লাখ টাকা করেও ধরেন এবং এই 516টি পদ, তো 516টি পদকে যদি আপনি 15 লাখ টাকা দিয়ে গুণ দেন, একটা বিপুল অঙ্কের টাকা দাঁড়ায়। 60, 70, 80, 90 কোটি, 100 কোটি টাকার মতো হয়। তো সেখানে যদি তারা কিছু টাকা 2, 4, 5 কোটি টাকা ইনভেস্ট করে এই প্রশ্নটা বাইরে বের করতে পারে এবং তারা যদি এই প্রশ্নটিকে প্রপার ওয়েতে বিক্রি করে সবগুলো পদ তারা নিয়ে নিতে পারে, তাহলে তো একটা পরীক্ষা দিয়ে 50, 60, 100 কোটি টাকা আয় হয়ে যাচ্ছে একটা পরীক্ষা দিয়ে। এরকম কর্ম কমিশনের পরীক্ষার সংখ্যা কত আপনি গোনেন? প্রত্যেকটা সপ্তাহে তাদের পরীক্ষা থাকে কোনো না কোনো মন্ত্রণালয়, কোনো না কোনো দপ্তরে। সো এই জিনিসগুলো বিপুল বিশাল বাজার, এইটার মার্কেটটা অনেক বড়। এবং আপনি এই যে কাজগুলো করেছিলেন, কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন একটু জানতে চাইবো। কি কি ধরনের চ্যালেঞ্জ ছিল আপনার কাছে? চ্যালেঞ্জ তো আসলে অনেক চ্যালেঞ্জ। আমি যখন দেশে ছিলাম তখন এক ধরনের এনভায়রনমেন্ট ছিল, দেশের বাইরে থেকে এ ধরনের একটা কাজ, যেহেতু আমার কাছে ইনভেস্টিগেশনটা করাই ছিল, অলমোস্ট করা ছিল, তারপরে সেটিকে আসলে ম্যাচিউর করা, একটা সোর্স তৈরি করে সেই সোর্স এই চক্রের মধ্যে পাঠায় দেওয়া এবং সেই প্রশ্ন মিলানোর চেষ্টা করা, এই পুরো ব্যাপারটি আসলে অনেক বেশি কষ্টসাধ্য, কারণ টাইমের একটা ব্যাপার ছিল। আর অন্য চ্যালেঞ্জের যদি বলেন যে আসলে এই ধরনের কাজে আসলে কেউ ঝুঁকি নিতে চায় না, কারণ আপনি জানেন যে এই চক্রগুলোর সঙ্গে যারা জড়িত থাকে তাদের কাঁচা টাকা যেমন আছে, তেমনি এরা যাদেরকে চাকরি দিয়েছে তাদেরও তো শিকড় গজিয়ে গেছে। তারা তো চাইবেন এতদিন পরে এসে তাদের নামগুলো বাইরে আসুক এবং তারা একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ুক। ফলে তারা কিন্তু আসলে ভীষণ রকম মানে বাজেটের মধ্যেই পড়বে। জি, অনেক ধন্যবাদ। আব্দুল্লাহ ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কানাডা থেকে, জানাচ্ছিলেন সবশেষ।